বিজ্ঞানীরা সমাজকে বিভিন্নভাবে শ্রেণীকরণ করলেও অধিকতর ব্যবহার্য শ্রেণীকরণটা হচ্ছে শিকারী সংগ্রহ সমাজ, উদ্যান চাষ, কৃষি সমাজ, শিল্প সমাজ, উত্তর শিল্প বা উত্তর আধুনিক সমাজ। অর্থাৎ সমাজবিজ্ঞানীরা 5 ভাবে সমাজকে বিশ্লেষণ করেছে। আপনাদের প্রথম দিককার ক্লাসগুলো যদি রিকল করেন, আমি কিন্তু বলেছিলাম যে মানুষ বন্য দশায়, অর্থাৎ যখন সে একেবারেই কেবল পৃথিবীতে এসেছে সেই সময়, আপনি ধর্মীয় ব্যাখ্যা বাদ দেন, একেবারে ধর্মীয় ব্যাখ্যা আদম হাওয়া থেকে বেরিয়ে আসবেন, এক ধর্ম ব্যাখ্যার বাইরে গিয়ে আপনি দেখবেন যে মানুষ যখন প্রথম পৃথিবীতে আসে তখন, মানে পৃথিবীতে মানুষের অভ্যুদয়, সেই সময় মানুষ আগুন জ্বালাতে জানতো না, চাষাবাদ করতে জানতো না, ফসল ফলাতে জানতো না। তাহলে মানুষের সেই সময়ের বেঁচে থাকার জীবন ধারণের উপায় কি ছিল? সেই উপায়টা ছিল সে শিকার করত এবং গ্রামে গ্রামে গিয়ে বা বনে বনে গিয়ে সে ফলমূল সংগ্রহ করে জীবিকা, সেগুলো খেয়ে জীবিকা অর্জন করত। শিকার করলে যেদিন সবাই খাবে সেদিন সবাই পেট ভরে খাবে, আর যেদিন খাবে না সেদিন সবাই উপোস থাকবে। এইভাবেই দেখা যেত যে প্রথম যে সমাজটি ছিল এই সমাজটি শিকারী ও সংগ্রাম সমাজ। সোশিওলজির ভাষায় আমরা বলে থাকি এই সমাজটা একেবারেই টোটালি আমরা বলতে পারি যে এখানে সমতা বিধান ছিল সমাজের মধ্যে, প্রত্যেকের সাথে প্রত্যেকের, এবং এখানে কোনো শ্রেণী ছিল না, শ্রেণী ব্যবধান ছিল না। দ্বিতীয় যে সমাজটার কথা ওনারা বলে থাকেন, একটা উদ্যান চাষ সমাজ। মানুষ সংঘবদ্ধভাবে বসবাস করতে করতে, অর্থাৎ নিজের প্রয়োজন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বন্য প্রাণীর হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য এই শিকারী ও সংগ্রাহক সমাজে তারা একত্রে বসবাস করত। এবং একত্রে বসবাস করতে করতে যেখানে যেখানে খাবার শর্টেজ হতো, অর্থাৎ পশু কমে গেছে কিংবা বনে জঙ্গলে অনেকদিন খাওয়ার ফলে বনে জঙ্গলের খাবার কমে গেছে, তখন তারা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া শুরু করলো। আরেক স্থানে গিয়ে দেখলো যে সেখানে গিয়েও তারা ওরকম শিকারী এবং সংগ্রাহক হতে থাকলো। এরকম বহু বছর, কয়েক হাজার বছর এরকম পরিক্রমায় দেখা গেল হঠাৎ করে কোনো একটি গোষ্ঠী অথবা কোনো একটা সময় ওই যে খাবারগুলো তারা খেলো সেগুলো কোনো একটা জায়গায় হয়তো বীজগুলো পড়ে সেখানে গাছ ওঠা শুরু হলো। এবং সেখানে দেখা গেল যে তারা যে পশুগুলোকে বনে জঙ্গলে শিকার করত সেগুলোকে পোষ মানিয়ে তারা এই নিজেদের কাছে পালা শুরু করলো। এই ধীরে ধীরে দেখা গেল যে সেইখান থেকে উদ্যান কৃষির জন্ম হলো। অর্থাৎ সে যেখানে স্থির হয়ে এক জায়গায় বসবাস শুরু করলো, তখন তার বাসার আশেপাশে সে এই ফলমূলের বীজ রোপণ করে ধীরে ধীরে একটা উঠানে চাষাবাদের ব্যবস্থা করলো। ধীরে ধীরে মানে গবাদি পশু পোষ মানানো শুরু করলো। তখন একটা উদ্যান কৃষি সমাজের তৈরি হলো। এইভাবে যখন চলছিল তখন দেখা গেল যে একটি কৃষি সমাজের, তার কয়েক বছর পরিক্রমায় একটি কৃষি সমাজের জন্ম হলো। অর্থাৎ কেবলমাত্র তখন আর উদ্যানের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, অনেক পতিত জমি তারা আবাদের আওতায় আনলো এবং ধীরে ধীরে কৃষি সমাজ গড়ে তুললো। প্রথম দিকে যারা এই কৃষি ব্যবস্থায় যে সুযোগটা নিয়েছিল যে নিজের প্রয়োজনের যতটুকু দরকার ততটুকুই তারা চাষাবাদ করত। কৃষি সমাজের আরেকটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এই সমাজে প্রথম দিকের যে শ্রেণীহীন সমাজ ছিল, সেই সমাজ ব্যবস্থা কেন ছিল? কারণ নিজের প্রপার্টি বলে কিছু ছিল না। অর্থাৎ আপনি যা শিকার করবেন, যা ফলমূল সংগ্রহ করবেন, তা সবাই মিলে ভোগ করবেন, কেউ বলতে পারবে না এটা আমার। কিন্তু কৃষি সমাজের জন্মের পরপরই দেখা গেল যে এই কৃষি ব্যবস্থায় আমার মাঠ, আমার ক্ষেত, আমার ফসল, এই ধারণা মানুষের মধ্যে ধীরে ধীরে জন্ম নেওয়া শুরু করলো। পৃথিবীর অনেক সমাজবিজ্ঞানী বিশ্বাস করেন যে শুরুতে এই এই যে সমাজ ব্যবস্থা, অর্থাৎ শিকারী সংগ্রাহক সমাজের সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক ছিল। কেন? তার কারণ সেই সময় বিয়ের কোনো প্রচলন না থাকায় অবাধ যৌনাচারে লিপ্ত ছিল মানুষ। যার কারণে দেখা যায় যে সন্তান যে জন্ম হতো সেই সন্তানের পিতৃ পরিচয় নির্ধারণ করা ডিফিকাল্ট হতো, কিন্তু মাতা নির্দিষ্ট ছিল, মায়ের পরিচয় খুব স্পষ্ট ছিল। যার কারণে দেখা যায় যে এই মাতৃ পরিচয় নির্ধারিত হওয়ার কারণেই মায়েরা পরিবারের প্রধান হিসাবে কাজ করত। সন্তান সন্ততি লালন পালন থেকে শুরু করে তাদের যত্ন নেওয়া এবং সবকিছুই তারা করত, বড় করে তোলা এবং তার বংশ পরিচয় সেই মায়ের থেকে নির্ধারিত হতো। কিন্তু যে মুহূর্তে কৃষি সমাজের আবির্ভাব হলো সেই সময়
পুরুষ তার নিজের শক্তি এবং নিজের আধিপত্য বিস্তার করে দেখা গেল সেই সম্পত্তিগুলো পরিবারের উপর নিজের কর্তৃত্ব এবং সন্তানের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করলো। এই জন্যই বলা হয়ে থাকে কৃষি সমাজ আহ, সমাজ ব্যবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছিল। অর্থাৎ মাতৃতান্ত্রিক পরিবার থেকে পিতৃতান্ত্রিক পরিবারের জন্ম হয়েছিল। সন্তান জন্ম নিত তার পিতার পরিচয়, অর্থাৎ পিতা নির্দিষ্ট হয়ে যায়, সম্পত্তির অংশ হয়ে যায়। আচ্ছা, আমরা এটা রেকর্ড করবো না ক্লাস, হ্যাঁ? কেউ বোধহয় একজন রিকোয়েস্ট পাঠিয়েছেন, আমি ডিনাই করে দিলাম। আচ্ছা, এরপরের যে সমাজ, সেই ব্যবস্থা বলা হয় শিল্প সমাজ। কৃষিভিত্তিক সমাজে অনেক যে ব্যাপারটা হয়েছিল যে অনেকগুলো স্তরের, সামাজিক স্তরের জন্ম দিয়েছিল। এই সামাজিক স্তরের জন্মের কারণে যে দেখা গেল যে মানুষের মানুষের মধ্যে শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছিল। কৃষি জমির মালিক এবং এবং সেখানে শ্রমিক একটা শ্রেণী তৈরি হচ্ছিল। অর্থাৎ উৎপাদন যন্ত্র, এই ক্ষেত্রে কৃষি সমাজে উৎপাদন যন্ত্রের মালিক হচ্ছে, অর্থাৎ ভূমির মালিক যিনি, তিনি। আর সেখানে শ্রম যে দিবে সে হচ্ছে শ্রমিক। তো এই যে শ্রেণী ব্যবস্থা তৈরি হচ্ছিল, এটা আমার কথা না, এটা কার্ল মার্কসের কথা। তো এই শ্রেণী ব্যবস্থায় কিন্তু পরবর্তীকালে শ্রেণী বিভক্ত সমাজের তৈরি করেছিল। এই ব্যবস্থা কিন্তু বহুদিন পর্যন্ত, মধ্যযুগ, ইউরোপের মধ্যযুগ পর্যন্ত বিস্তৃত ছিল। সেটা প্রায় 1600-1700 শতক পর্যন্ত। এই সমাজে এই সমাজে গিয়ে দেখা গেল সামন্ত প্রভু বা জমিদারি ব্যবস্থা ইউরোপে জেঁকে বসেছিল। এই জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে দেখা গেল যে আপনার বিদ্রোহ হয়েছিল, এবং এই বিদ্রোহের মধ্য দিয়ে ইউরোপে সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতন হয়েছিল। সেখানে যে নতুন সমাজ ব্যবস্থা তৈরি হলো, এটাকে বলা হয়ে থাকে শিল্প সমাজ ব্যবস্থা। অর্থাৎ ঠিক ওই সময় ফ্রান্সে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল, ইউরোপে রেনেসা হয়েছিল, এবং নতুন নতুন পুঁজির জন্ম দিচ্ছিল। যার কারণে দেখা গেল যে সেই সেই যে পুঁজি, সেই পুঁজি শিল্প খাতে গিয়ে, মানে অর্থাৎ ফরাসি বিপ্লব পুরনো সমাজ ব্যবস্থা ভেঙে দিল। অর্থাৎ কৃষিভিত্তিক সমাজ, সামন্ততান্ত্রিক ব্যবস্থা সবই ভেঙে দিয়েছিল। সেখানে গিয়ে নতুন একটি সমাজ ব্যবস্থার জন্ম নিয়েছিল, সেটা শিল্পভিত্তিক সমাজ। শিল্প তৈরি হয়েছিল কোথা থেকে? ইউরোপিয়ান রেনেসায় যে নতুন জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছিল, সেখানে বিদ্যুতের আবিষ্কার থেকে শুরু করে আপনার কল কারখানা থেকে শুরু করে ভারী শিল্পর তৈরি হচ্ছিল। কৃষিভিত্তিক সমাজ ভেঙে যাওয়ার কারণে সেখান থেকে দলে দলে ভূমির যে শ্রমিকরা, ভূদাস, ভূস্বামী ব্যবস্থা ভেঙে যায়। ভূমিদাস যারা ছিল, সেই ভূমিদাসরা ফ্রিম্যান হয়ে গেল। সেই ফ্রিম্যানরা দলে দলে এসে শিল্পভিত্তিক সমাজে শ্রমিক হিসাবে জয়েন করলো সেই শিল্প কারখানাগুলোতে। তাতে কি আপনি মনে করেন যে সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছিল? না। তখন দেখা গেল সেই ভূমি ভূমি মানে ভূমিদাস সে শ্রমদাসে পরিণত হলো। অর্থাৎ সেখানে ভূমিতে সে শ্রম দিত, এখানে কলকারখানায় সে শ্রম দিয়ে শ্রমদাসে পরিণত হলো। অর্থাৎ শ্রমিক সেও কিন্তু তখন ওই যে যে প্রক্রিয়ায় তার শোষণ হচ্ছিল, কিন্তু তার ভিন্নভাবে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার জন্ম নিচ্ছিল, তখন সে শোষণের সম্মুখীন হলো। এরপর আসছে শিল্প সমাজ ভেঙে যাবে একটা সময়, এবং শিল্প সমাজ, কার্ল মার্কস মনে করতেন এই যে শ্রমিক এবং মালিকের যে দ্বন্দ্ব তৈরি হবে এই শিল্প সমাজে, একটা সমাজের সময় দেখা যাবে শ্রমিক উৎপাদন যন্ত্রের দখল নিয়ে নিবে, এবং তখন একটি সমতা ভিত্তিক সমাজ তৈরি হবে, যেটাকে আমরা উত্তর শিল্প বা উত্তর আধুনিক সমাজ বলে থাকি। যে সমাজে এখন কিন্তু শিল্পের কোনো ভ্যালু নাই। শিল্পের চাইতেও এখন ইম্পর্টেন্ট, দেখেন, আউটসোর্সিং। সারা ওয়ার্ল্ডে অনেক দেশ আছে যাদের কোনো শিল্প কারখানা নাই, কিন্তু আচ্ছা, একটা মিনিট, আমি একটা ফোন ধরে নিই, আমার একটা ফোন আসছে বারবার। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় যে উত্তর আধুনিক সমাজ, এক সমাজও যে স্টেবল থাকবে তা না। এই দেখেন শিল্প সমাজগুলোতে পরিবর্তন এসেছে। এখন আউটসোর্সিং এর সোর্স বেড়ে গিয়েছে। পৃথিবীর অনেক দেশ কোনো শিল্প উন্নত না হয়েও অনেক বিষয়ে আউটসোর্সিং করে তারা কিন্তু আহ, অনেক উপরে উঠে গেছে। যেমন বাংলাদেশ
খুব বড় ধরনের শিল্প প্রতি সমাজ না, কিন্তু আপনি দেখেন তারা কিন্তু প্রচুর আউটসোর্সিং করছে, এবং আউটসোর্সিং করছে কই, চায়না থেকে তারা কিন্তু নিজেদের প্রোডাক্ট নিয়ে আসতেছে, এবং এখানে মোটামুটি একটু সেলাই টেলাই করে আমরা দর্জি বাড়ির মতো টেইলার হাউস আমরা ইউরোপে ব্যাপক হারে পোশাক রপ্তানি করছি। তো সুতরাং এখন আমাকে যে খুব বড় শিল্পপতি হতে হবে, খুব ভারী শিল্পপতি হতে হবে জীবনে উন্নতি করতে গেলে, সেরকম কিন্তু কোনো ব্যাপার স্যাপার নাই। এরপরে চলে আসি আমরা, হোয়াট ইজ কমিউনিটি। কমিউনিটি কি? দেখেন, সম্প্রদায় প্রত্যয়টি বিতর্কমূলক। হিলারি 1955 সালে 94টি সম্প্রদায়ের সংজ্ঞা খুঁজে পেয়েছিলেন, কিন্তু সংজ্ঞাগুলোর মধ্যে মিল ছিল সামান্য। তা সত্ত্বেও 3 ধরনের সংজ্ঞা রয়েছে, অর্থাৎ সম্প্রদায় সম্পর্কে 3 ধরনের সংজ্ঞা আমরা দেখতে পাই। জনপদ হিসেবে সম্প্রদায় সাধারণ অর্থে কোনো ভৌগোলিক সীমারেখায় বসবাসকারী একটি জনসমষ্টিকে সম্প্রদায় বলে। এটি সামাজিক সম্পর্ক এবং সোশ্যাল ইন্টারাকশনের উপর দৃষ্টিপাত করে না বলে এই সংজ্ঞা সমাজবিজ্ঞানে যথার্থ নয়। অর্থাৎ এখানে কেবলমাত্র ভৌগোলিক লোকেশনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং সেখানে বলা হচ্ছে যে একটি সাধারণত কোনো ভৌগোলিক সীমারেখায় বসবাসকারী লোকদেরকে সম্প্রদায় বলা হয়ে থাকে, কিন্তু এটা পূর্ণাঙ্গ সংজ্ঞা হিসেবে আমরা মেনে নিতে পারি না। স্থানীয় সমাজ ব্যবস্থা হিসেবে সম্প্রদায় প্রায় সম্প্রদায়কে সুনির্দিষ্ট সম্পর্কের গভীর উপর ভিত্তি করে চিহ্নিত করা হয়। গ্রাম সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে গভীর মুখোমুখি সম্পর্কের বন্ধন বিরাজ করে, যেমন আমরা গ্রামীণ সম্প্রদায় বলে থাকি, যে গ্রামীণ সম্প্রদায় অনেক বেশি অ্যাডভান্স। গ্রামীণ সম্প্রদায় আমরা গ্রাম সমাজ সমাজ নিয়ে চলতে হয়। যাদের আপনাদের বাড়ি গ্রামে আছে, আপনারা দেখবেন প্রায়ই আপনাদের কিন্তু বলে থাকে যে আমাদেরকে গ্রাম নিয়ে চলতে হয়, গ্রাম সমাজ নিয়ে চলতে হয়, সমাজের বাইরে আমাদের যেতে পারি না। এই কথাগুলো কিন্তু আপনারা প্রায়ই শুনতে পারবেন, কিন্তু এটাও পূর্ণাঙ্গ বলা যায় না। আরেকটা বলা হচ্ছে গোষ্ঠীগত চৈতন্যের আধার হিসেবে সম্প্রদায়। আপনারা যারা বিদেশে গিয়েছেন, সেখানে দেখবেন আহ, আপনি যদি হঠাৎ করে বলেছেন বাঙালি ভাই কোথায় আসো, দেখবেন দৌড়ে চলে আসবে সব, দুই চারজন আশেপাশে থাকলে। যেমন আমি মালয়েশিয়াতে বেশ কিছু বছর পড়াশোনা করেছিলাম, সেখানে আমি দেখেছি আমি শুধু একটু মুখ খুললেই হতো যে কোনো বিপদ আপদে যে ভাই কি আছে আশেপাশে কেউ বাঙালি আছেন কিনা, মানে এটা ডেফিনেটলি আমি দুই চারজন সাথে সাথে দৌড়ায় চলে আসতো, ভাই কি হয়েছে, কোনো সমস্যা নাকি। তো এরকম দেখবেন যে গোষ্ঠীগত চেতনা একটা বিরাট ফ্যাক্টর হিসাবে কাজ করে। ইংল্যান্ডে দেখবেন প্রায় দেশের বাইরে যে আপনি দেখবেন যে ইন্ডিয়ান আর পাকিস্তানিদের মধ্যে বেঁধে গেছে নিজেরা নিজেরা, সেটা সৌদি আরব হোক কিংবা ইংল্যান্ডে হোক, এটা ওদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। আহ তবে সর্বসম্মতভাবে সম্প্রদায়কে নিম্নোক্ত আলোকে আমরা আহ, ব্যাখ্যা করতে পারি। সেখানে আমরা বলতে সম্প্রদায় বলতে বোঝায় স্থানীয় এলাকায় বসবাসরত মানুষ যাদের মধ্যে ঘনিষ্ঠ পরিচয় এবং সম্পর্ক রয়েছে। অর্থাৎ সম্প্রদায় হচ্ছে এমন একটি বিষয় যেখানে আহ, সবাই একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করবে এবং তাদের মধ্যে একটি ঘনিষ্ঠ পরিচয়, প্রত্যেকে প্রত্যেককে চিনবে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। একটি পাড়া হচ্ছে সম্প্রদায়ের সবচাইতে ছোট উদাহরণ। অর্থাৎ আপনি যেখানে থাকেন সেখানে সেই পাড়া কিংবা মহল্লায় সবাই সবাইকে চিনে, এবং এই সবাই সবার বিপদ আপদে দৌড়ে আসে। এই কারণে এটাকে আমরা সম্প্রদায় বলতে পারি। আহ প্রত্যেকে গভীরভাবে ফেস টু ফেস নিজেদের মধ্যে সম্পর্কে যুক্ত হয়ে থাকে। ছোট শহর এর সবচেয়ে বড় উদাহরণ আকার হতে পারে। স্থানীয় সম্প্রদায় বড় সমাজেরই একটি ছোট রূপ, কেননা সমাজের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্প্রদায়কে করতে হয়। স্থানীয় সম্প্রদায় কি বলেন? স্থানীয় সম্প্রদায় কি বলেন দেখি? বড় সমাজের একটি ছোট রূপ। 32 নম্বর ওয়ার্ড, ঢাকা সিটি কর্পোরেশন। এটা মানে এটা একটা বড় এলাকা, কিন্তু এটা ছোট সংস্করণ আর কি। ঢাকা শহরের একটা ছোট সংস্করণ। ঢাকা শহরে যে কয়টি ওয়ার্ড আছে সিটি কর্পোরেশনের, তার মধ্যে যে কোনো একটা ওয়ার্ডকে আপনি উদাহরণ হিসাবে নিতে পারেন এই ক্ষেত্রে। সম্প্রদায়ের হচ্ছে সাধারণ সংঘবদ্ধতা এবং আত্মপরিচয় বা সম্প্রদায়ের চেতনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে কি বলা আছে? সম্প্রদায়ের হচ্ছে সাধারণ সংঘবদ্ধতা, আত্মপরিচয় বা সম্প্রদায়গত চেতনা। আপনি আহ যদি বেদে সম্প্রদায়ের কথা মনে করে থাকেন, যদি গারো উপজাতীয়দের কথা মনে করে থাকেন, তারাও কিন্তু একটা সম্প্রদায়, তাদের মধ্যে ভাগাভাগি আছে, তারপরও তাদের মতো সম্প্রদায়গত চেতনা বিরাজ করে। আপনি হিন্দু সম্প্রদায়ের কথা চিন্তা করেন,
কিংবা আপনি মুসলিম সম্প্রদায়ের কথা চিন্তা করেন বৃহত্তর পরিসরে, সেটাও কিন্তু একটা উদাহরণ হতে পারে সম্প্রদায়ের। এরপর আমরা দেখি হোয়াট ইজ অ্যাসোসিয়েশন, যার বাংলা আমরা করে থাকি সংঘ। সংঘ একটি দল যা সৃষ্টি হয় এক বা একাধিক স্বার্থ অনুসরণ করার জন্য। সংঘ কিন্তু সমাজ না, সংঘ এমন একটি মানুষের দল যারা নির্দিষ্ট এক বা একাধিক স্বার্থে অনুসরণ করার জন্য একসাথে জড়িত হয়। এর সদস্যপদ ঐচ্ছিক, সমাজে যেমন ঐচ্ছিক না, আপনি বাধ্য হয়ে সমাজে থাকতে হবে আপনার নিজের এক্সিস্টেন্সের জন্য, কিন্তু সংঘের সদস্যপদ ঐচ্ছিক। এর বিপরীতে রয়েছে পরিবার, জ্ঞাতিগোষ্ঠী, নরগোষ্ঠী প্রভৃতি দল। সমাজবিজ্ঞানের সংঘ শব্দটি এখন আর ব্যবহৃত হয় না, এর ফলে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠান প্রত্যয়টি ব্যবহৃত হয়। সংঘ আর কি হতে পারে বলেন? সদস্যপদ ঐচ্ছিক। কেউ কি লায়নিজম করেন, রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব এগুলো করেন, স্কাউটিং? হ্যাঁ স্যার করি। আচ্ছা, তাহলে এগুলো এক একটা অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের সদস্যপদ ঐচ্ছিক, আপনি থাকতেও পারেন নাও থাকতে পারেন। ওকে, এরপর চলে আসি আমরা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান কি? বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি একটা প্রতিষ্ঠান, আসলে কি তাই? আমরা কি এই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান বোঝাচ্ছি? না, আমরা সেই প্রতিষ্ঠান, আপনারা যে অর্থে প্রতিষ্ঠান মনে করেন এই প্রতিষ্ঠান সমাজবিজ্ঞানে সেই প্রতিষ্ঠান না। প্রতিষ্ঠান হচ্ছে মানুষের নর্মস, ভ্যালুস, রোলস, স্ট্যাটাস, গ্রুপ, ইনস্টিটিউশন, এই সব কিছু মিলে একটা সমন্বিত রূপ তৈরি হয়। যেমন আমাদের কাছে পরিবার একটা প্রতিষ্ঠান, ধর্ম একটা প্রতিষ্ঠান, রাজনীতি একটা প্রতিষ্ঠান, অর্থনীতি একটা প্রতিষ্ঠান, অর্থাৎ পরিবার নিজেই একটা প্রতিষ্ঠান। সমাজের প্রতিষ্ঠানগুলো পরস্পর সংযুক্ত এবং এই প্রতিষ্ঠানগুলো প্রত্যেকের সাথে সংযুক্ত। পরিবার যদি না থাকে আর্থিক প্রতিষ্ঠান কোনো কাজে আসবে না, আবার আর্থিক প্রতিষ্ঠান না থাকলে পরিবার সারভাইভ করবে না। একইভাবে পরিবার না থাকলে ধর্মের শিক্ষা কোথা থেকে আসবে? ধর্ম না থাকলে পরিবার সংঘবদ্ধভাবে থাকবে কিভাবে? কিংবা আপনি যদি এইভাবেও ধরেন যে রাজনীতি না থাকলে রাষ্ট্র প্রতিষ্ঠান থাকবে কিভাবে, অর্থনীতি চলবে কিভাবে, সমাজ টিকে থাকবে কিভাবে? সুতরাং প্রত্যেকের সাথে সংযুক্ত এবং সংঘবদ্ধ। দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ সব কাজকর্ম বিন্যস্ত বা রূপদান করে এই প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠান সমাজকে স্থিতিশীলতা দান করে, অর্থাৎ স্ট্যাবিলিটি আনে। অর্থাৎ পরিবার যদি না থাকতো তাহলে কি হতো বলেন? পরিবার যদি না থাকতো কি হতো? স্যার অন্য প্রতিষ্ঠানগুলি থাকতো না। না, আপনি ফ্যাফা করে রাস্তায় ঘুরে বেড়াতেন, তাই না? জি স্যার। পরিবার আপনাকে কি দিচ্ছে? পরিবার আপনাকে মানসিক সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, আহ তারপরে কি, সামাজিক মূল্যবোধ, বিনোদন, আর আপনার মূল্যবোধ, জৈবিক চাহিদা। চেতনা। আপনার জৈবিক চাহিদা সবগুলো কিন্তু পরিবারের মধ্যে থেকে আপনি পেয়ে থাকেন, তাই না? জি। সামাজিক, নৈতিক, জৈবিক, মানসিক সব রকম, ধর্মীয় শিক্ষা, সামাজিকীকরণ সবকিছু আপনি পরিবারের মধ্যে থেকে পেয়ে থাকেন। তো এই অর্থেই বলা হচ্ছে সমাজ, প্রতিষ্ঠান সমাজকে স্থিতিশীলতা দান করে। এর অর্থ এই নয় যে প্রতিষ্ঠান পরিবর্তনশীল নয়, প্রতিষ্ঠানের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। পরিবারের মধ্যে পরিবর্তন হচ্ছে না? পরিবারের একটা পরিবর্তন বলেন তো দেখি আপনাদের কমন সেন্স থেকে। স্যার আগে তো বড় পরিবার ছিল, এখন ছোট পরিবার হয়ে গেছে। কেন? এটা কি স্যার আধুনিকায়নের জন্য? বড় পরিবার আর ছোট পরিবার বলে সমাজবিজ্ঞানে কোনো কথা নাই, কোনো টার্মই নাই। আমরা বলি বর্ধিত পরিবার বা যৌথ পরিবার, বর্ধিত পরিবার বা যৌথ পরিবার। আর একটা কি কি বলি? হয়ে গেছে না নাকি? জয়েন্ট ফ্যামিলি, ইংরেজিতে বলি জয়েন্ট ফ্যামিলি বা এক্সটেন্ডেড ফ্যামিলি। আর একটা হচ্ছে একক পরিবার, যাকে ইংরেজিতে বলি আমরা নিউক্লিয়ার ফ্যামিলি। কেন নিউক্লিয়ার? আচ্ছা, আপনাদের ইয়াগুলো মাইকগুলো বন্ধ করেন, আপনাদের স্পিকার গুলো বন্ধ রাখেন। হ্যাঁ, সঙ্গীতা, ইয়েস স্যার। হ্যাঁ আপনার স্পিকারটা বন্ধ রাখেন। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি যে পরিবার বড় ছোট বলে কোনো কথা হয় না, পরিবারের ধরনগুলো সেটা আমরা পরিবার সামনে পড়তে যাব তখন আমরা দেখব। আচ্ছা, সামাজিক দল, সোশ্যাল গ্রুপ। সোশ্যাল গ্রুপের ক্ষেত্রে বলা হচ্ছে যে সামাজিক দল হচ্ছে এমন কিছু ব্যক্তিবর্গ যাদের একই গোষ্ঠীকে আনুষ্ঠানিক
ও অনানুষ্ঠানিক সদস্য পদ রয়েছে এবং যারা একাত্মতা বোধ করে, যাদের মধ্যে মিথস্ক্রিয়ায় স্থিতিশীল ছক বিরাজ করে। খুব কঠিন বাংলা, এর থেকে ইংরেজিটা অনেক সহজ। সেটা দেখেন, এ মেম্বার অফ ইন্ডিভিজুয়ালস defined by formal or informal criteria of membership who shares the feelings of unity or are bound together in relatively stable pattern of interaction। অর্থাৎ আপনার মধ্যে সেই সম্পর্কই বিরাজ করবে যেটা স্টেবল থাকবে আহ তুলনামূলকভাবে, এবং প্যাটার্নস অফ ইন্টারাকশন, তাদের মধ্যে বিভিন্ন ধরনের ইন্টারাকশন প্যাটার্ন থাকবে। যেখানে মুখ্য দল বলা হচ্ছে, মুখ্য দল কারা? যে দলের সাথে আপনার সরাসরি যোগাযোগ, সরাসরি মুখোমুখি সম্পর্ক রয়েছে, অন্তরঙ্গ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, সেগুলো হচ্ছে মুখ্য দল। পরিবার একটা মুখ্য দল, খেলার সাথেই আপনার মুখ্য। আর গৌণদল কি? এখানে গৌণদল সীমাবদ্ধ, লক্ষ্য কেন্দ্রিক এবং আনুষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে। আপনি পরিবারে আপনার ভাইকে যেভাবে কথা বলেন, আপনি অফিসে গিয়ে আপনার কলিগের সাথে কি সেভাবে কথা বলতে পারবেন? আপনার হাজবেন্ডের সাথে যেভাবে কথা বলেন, আপনার হাজবেন্ড আপনার মুখ্য দলের সদস্য, কিন্তু গৌণ দলের সদস্যকে আপনার অফিসের বস, সে কি তার সাথে কি সেই অর্থে কথা বলতে পারবেন? কখনোই পারবেন না। সুতরাং মুখ্য দল এবং গৌণ দল, মুখ্য দল হচ্ছে সামনাসামনি যাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ অন্তরঙ্গ, সেগুলো হচ্ছে মুখ্য দল। আর যেগুলো যাদের সাথে প্রাতিষ্ঠানিক সম্পর্ক, সেগুলো হচ্ছে আপনার গৌণ দল। এরপরে চলে আসি আমরা নর্মস। নর্মস কি? খুব এখানে অনেক ইলাবোরেটলি আছে, আমি ছোট করে বলি। নর্মস কি? নর্মস অনেক বছর ধরে যেগুলো প্র্যাকটিস হয়ে আসছে, কিন্তু এটা সরকারি কোনো আইন না, রাষ্ট্রের কাগজে কলমে কোনো আইন না, এবং এটা প্র্যাকটিস হতে হতে এটাই এস্টাবলিশড হয়ে গেছে যে এটা আপনার না পালন করলে মানুষ খারাপ বলবে। এগুলোকে আমরা নর্মস বলে থাকি। অনেক দিনের প্র্যাকটিস হতে হতে সমাজের একটা অংশে পরিণত হয়েছে, যেটা পালন করা আমাদের জন্য জরুরি, অত্যাবশ্যক। আর যদি পালন না করি, আপনার আইনগত শাস্তি হবে না, কিন্তু আপনাকে সমাজ থেকে ত্যায্য করা হতে পারে, সমাজে আপনার কেউ আপনার সাথে কথা না বলতে পারে, এরকম অনেক ব্যাপারগুলো হতে পারে। ওকে, এখানে সে কথাগুলোই বলা হচ্ছে যে দেখেন, মূল্যবোধ যেখানে আচরণ মূল্যবোধের সাধারণ পথ নির্দেশক, শ্রেয়বোধ এখানে বেশ সুনির্দিষ্ট পরিস্থিতিগত, কোন পরিস্থিতিতে কি করা উচিত আর কি করা উচিত নয় তার সুবিন্যস্ত নিয়ম কারণ হচ্ছে শ্রেয়বোধ। অর্থাৎ আপনি মুরব্বীকে দেখলে সালাম করবেন, এটাই তো শ্রেয়বোধ, তাই না? আপনি মুরব্বীর সামনে সিগারেট খাবেন না, সিগারেটটা লুকিয়ে ফেলবেন কিংবা ফেলে দিবেন, এটা আপনার শ্রেয়বোধের অংশ। শিক্ষক ক্লাসে ঢুকলে আপনি দাঁড়িয়ে যান, যদিও আমি বিদেশে পড়াশোনা করেছি, আমরা কখনো দাঁড়াতাম না। উনি ওনার মতো ঢুকতেন, গুড মর্নিং বলতেন, আমরাও গুড মর্নিং বলতাম। তো এইগুলো আমরা দেখে এসেছি। তো এক এক সমাজে মূল্যবোধ এক এক রকম ভাবে ডিল করে। হ্যাঁ, তো এখানে দেখেন এখানে বেশ কিছু শ্রেয়বোধের কথা বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে কগনিটিভ অবধারণমূলক শ্রেয়বোধ, নৈতিক শ্রেয়বোধ, ঐতিহ্যগত শ্রেয়বোধ, নান্দনিক শ্রেয়বোধ। অবধারণমূলক শ্রেয়বোধ প্রক্রিয়াগত নিয়ম ও বৃহত্তর প্রেক্ষাপটে পালনীয়, সবাই এটা পালন করতে বাধ্য থাকবে। নৈতিক শ্রেয়বোধে যেমন মাতা পিতার যত্ন নেওয়া, বৃদ্ধ বয়সে আপনি যত্ন নাও নিতে পারেন, কিন্তু যদি না নেন সমাজ আপনাকে খারাপ বলবে, এটা নৈতিক আপনাকেই বলবে যে ছোটকালে তোমার বাপ মা এত ভালো আদব কায়দা শিখাইছে, আর এখন তুমি বাপ মাকে গুনো না, বাপ মাকে দেখো না, বড়ই বেয়াদব তুমি। সেটা হচ্ছে নৈতিক শ্রেয়বোধ। ঐতিহ্যগত শ্রেয়বোধ কি? এই যে আমি একটু আগে বললাম, আপনারা স্যার ক্লাসে ঢুকলে সবাই দাঁড়িয়ে যান। জাপানে যেমন ছিল জুতা খুলে গৃহ প্রবেশ করতে হয়, একটা সময় জাপানে টিচারদের দিকে উল্টা পিঠ করে বসে থাকতো, কারণ তারা মনে করতো টিচারের সাথে চোখে চোখ পড়া একটা বেয়াদবি। আর আমাদের দেশে সেটা করেন তো উল্টা, ধরে দুটো থাপ্পড়, যে শিক্ষকের সাথে বেয়াদবি। সুতরাং নর্মস এক এক দেশের ঐতিহ্য এবং কালচারকে মিলিয়ে নর্মস সেট হয়। হ্যাঁ, আবার কিছু আছে নান্দনিক শ্রেয়বোধ, তাই তো, যে যেমন এক এক জায়গায় এক এক রকম। যেমন কাপড়ের রং নির্বাচনের ক্ষেত্রে ইউরোপিয়ানরা ব্ল্যাক খুব পছন্দ করে, আমাদের ক্ষেত্রে দেখা যায় ইউজুয়ালি রেড খুব পছন্দ। হালকা পাতলা বা স্কুলদের নারী মডেল, কোনো কোনো অঞ্চলে দেখা যায় যে নারী মডেলরা একদম থিন, একেবারে লিন অ্যান্ড থিন। আবার কোনো কোনো জায়গায়
একটু ভারী বাল্কি, যে যে জায়গায় যেরকম ট্রেডিশন কাজ করে। এরপর আমরা চলে আসি মূল্যবোধ বা ভ্যালুস। সমাজের শ্রেয়বোধের প্রকাশভঙ্গি হচ্ছে মূল্যবোধ, অর্থাৎ আমি যে নর্মস করি সেটাকে যে আমি প্রকাশ করি সেটাই কিন্তু ভ্যালুস। কোনটি ভালো, সার্থক, আকাঙ্ক্ষিত বা সম্পর্কের সামাজিক চিন্তা চিন্তা তুলে ধরে কোন সাংস্কৃতিক মধ্যে বিদ্যমান ইচ্ছা আকাঙ্ক্ষার আদর্শিক নমুনা আছে মূল্যবোধ। এই আদর্শিক নমুনা কোন খাদ্য খেতে, কোন খাদ্য খেতে হবে, কাকে বিয়ে করতে হবে, বিয়ের পূর্বে প্রাক বৈবাহিক সম্পর্ক থাকবে কিনা, প্রকৃতিতে সিদ্ধান্ত প্রণয়নে সহায়তা করে। মূল্যবোধ ও শ্রেয়বোধের মধ্যে পার্থক্য হলো মূল্যবোধ যেখানে বিমূর্ত, নর্ম যেখানে ভাষা ভাষা, কিন্তু মূল ও সাধারণ প্রত্যয়ের সেখানে শ্রেয়বোধ কোনো সুনির্দিষ্ট পরিস্থিতি আচরণের নিয়ম বা পথ প্রদর্শক। মূল্যবোধ এবং শ্রেয়বোধের মধ্যে পার্থক্য কি? মূল্যবোধ নিরপেক্ষ নয়, অর্থাৎ আপনাকে নির্দিষ্ট করে দিবে কোনটি ভালো কোনটি খারাপ। মূল্যবোধের দুর্বল অথবা দৃঢ় হতে পারে, ফলে এর দৃঢ়তাকে পরিমাপ করা যায়, অর্থাৎ খুব কঠোরভাবে আপনি যদি এখানে লিভ ইন করেন, ধরেন যে বাঙালি সমাজে, বাংলাদেশি সমাজে লিভ ইনটা এখনো অ্যাকসেপ্টেড না কোনোভাবে। তো সুতরাং এখানে মূল্যবোধ সুনির্দিষ্ট এবং এবং খুব দৃঢ় টিল নাও, আজকের দিন পর্যন্ত। মূল্যবোধ জীবনের মৌলিক ও গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে ধারণা তৈরি করে, অর্থাৎ আপনাকে কি করতে হবে কি করতে হবে না এইগুলো গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আপনার জীবনের দিক নির্দেশনা প্রদান করে থাকে। মূল্যবোধ এক সমাজ থেকে অন্য সমাজে ভিন্ন হতে পারে। একটু আগে আমি বলছিলাম যে ওয়েস্টার্ন সোসাইটিতে লিভিংটা খুব ডাল ভাতের মতো স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমাদের ওরিয়েন্টাল সোসাইটিতে এটা এখনো অ্যাকসেপ্টেড না কোনোভাবেই, যে বিয়ের আগে লিভিন একেবারেই খারাপ চোখে দেখা হয়। তো সুতরাং মূল্যবোধ এক সমাজের মূল্যবোধ আরেক সমাজে কাজ করে না। যেমন আরেকটা উদাহরণ দিয়ে বলি, একটু আগে আপনাদেরকে বলছিলাম যে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে আপনাদের তাদেরকে দেখতে হবে, তাই না? এটাই তো আমাদের মূল্যবোধের অংশ। কিন্তু ওয়েস্টার্ন সোসাইটিতে আপনাকে প্রশ্ন করে বসতে পারে যে আপনি কাউকে এরকম বললেন, সে তখন বলতে পারে যে আমার বাবা মা আমাকে পৃথিবীতে জন্ম দিচ্ছে, ওনার রেসপন্সিবিলিটি ছিল আমাকে বড় করা, বাট আমার রেসপন্সিবিলিটি না তাকে তার ওল্ড এজে দেখাশোনা করা। খুব ইজিলি তারা বলে দিবে। আরো কঠিন ভাবে বলবে আমার বাবা মা প্লেজার করেছিল, আমার জন্ম হয়েছে, ইট ইজ নট মাই রেসপন্সিবিলিটি টু টেক কেয়ার এট দেয়ার লাস্ট এজ। শুনতে কেমন লাগবে? অবাক লাগছে না? তো সোসাইটি টু সোসাইটি দৃষ্টিভঙ্গি হয়ে যায় ভিন্ন। এর জন্য মূল্যবোধ এক একদল যা গ্রহণযোগ্য মনে করে অন্য দল তা গ্রহণযোগ্য মনে নাও করতে পারে। ওকে, বলেন এনি কোশ্চেন? স্যার একটা কথা ছিল। দুটো কথা বলেন, একটা কথা বললে তো স্যার হবে না। আসলে একটা টাইম তো অনেকে চাচ্ছিল এই টাইমটা যদি একটু চেঞ্জ করা যেত তাহলে একটু ভালো হতো। আসলে অনেকে তো জবে থাকে বা কাজে থাকে, অনেকে জয়েন করতে পারে না। তো অনেকেই বলছিল যদি সময়টা একটু 8টা বা 9:30টার দিকে নেওয়া যেত তাহলে একটু ভালো ছিল। 8টায়? জি স্যার। 8টা হলে না ভালো হয়। আমার শুরু হবে 8টা 8:30টায়। স্যার 8টায় আমাদের ইংলিশ ক্লাস আছে শনিবার। তাহলে 9টায় দিয়ে দেই। স্যার 9টায় 9টায় ঠিক আছে স্যার। তো এই যে আমাদের আমাদের এই যে লেডি স্টুডেন্টরা আছেন, তাহলে জামাইকে খাওয়া দাওয়া করায় তারপরে আসবেন, নইলে দেখা ক্লাসের মাঝখানে বলবে ভাত স্যার দাও। ঢাকায় এত তাড়াতাড়ি কেউই খায় না, সবাই 10টার পরেই খাওয়া দাওয়া করে। ও আচ্ছা আচ্ছা, আমি ভুলে গিয়েছিলাম। এই কারণে ভুলে গিয়েছিলাম যে আমরা তো আবার, মানে সরি টু সে, যে আমি থাইল্যান্ডে একবার গিয়েছিলাম বেশ কিছুদিনের জন্য। পড়াশোনা একটা সেমিনার এবং পড়াশোনা দুটোই ছিল 2 মাসের জন্য। তো ওরা সন্ধ্যা 7টার পরে ওদের কোনো পাবে আপনি মানে খেতে পারবেন, ড্রিঙ্কস খেতে পারবেন, কিন্তু কোনো ডিনার পাবেন না সন্ধ্যা 7টার পরে। তো আমি একদিন বোকার মতো জিজ্ঞাসা করলাম যে 7টার পরে খাবার পাওয়া যায় না কেন? তখন ওরা বলে যে এরপরে তুমি খেয়ে গরুর মতো ঘুমায় যাবা, মানে গরুর যেমন কোনো কাজ নেই, খেয়ে দিয়ে ঘুমায় পড়া। এর জন্য ওরা নাকি 7টার পরে কোনো লাঞ্চের ব্যবস্থা মানে ডিনারের ব্যবস্থা রাখে না। তা আমরা খুব বিপদে পড়তাম প্রথম প্রথম গিয়ে।
আমরা ওই দেখা যেত বার্গার হটডগ এগুলো কিনে টিনে রুমে নিয়ে আসতাম, ওটা নিয়ে ঘুরতাম সারাদিন থাইল্যান্ড শহরে। ইভেন মালয়েশিয়াতেও আমি দেখেছি ওরা মোটামুটি 9টার পরে আর ওদের কোনো পাব মানে খোলা থাকে না, রেস্টুরেন্ট খোলা থাকে না। আপনি খান দান ঘুরেন, কোল্ড ড্রিঙ্কস খান কিংবা যা ড্রিঙ্কস করতে যান, কিন্তু ওইগুলো খোলা পাবেন না, মানে খাবারের দোকান খোলা পাবেন না 9টার পর। স্ট্রিট ফুড পাবেন কিছু, কিন্তু খাবারের পাওয়া যায় না। তো ঠিক আছে, তাহলে 9টায় আমরা ক্লাস দিয়ে দিব, নেক্সট ক্লাস। স্যার আমাদের ওকে 9টায় স্যার। ক্লাস হ্যাঁ, স্যার আমাদের পলিটিক্যাল সায়েন্স 5th সেমিস্টারে 9টায় ক্লাস আছে শনিবার। আমি শনিবারে নিব না, অন্যদিন নিব। স্যার তাহলে যেদিন নিব 9টায় বৃহস্পতিবারে, দিব। স্যার তাহলে অবশ্যই। বৃহস্পতিবারে 9টায় নেন। হ্যাঁ বলেন। স্যার বৃহস্পতিবারে 9টায় নেন, আমাদের কোনো ক্লাস নেই বৃহস্পতিবারে। না, ওরকম আমাকে ফিক্স আপ করলে আমি আসলে সময় দিতে পারবো না, কারণ বৃহস্পতিবার অনেক সময় আমি ঢাকার বাইরে যেতে হয় আমাদের বিভিন্ন পরীক্ষার ইনভিজিলেশনে। হ্যাঁ, স্যার তাইলে আমি আপনাকে মঙ্গলবার। 24 ঘন্টা আগে জানাই দিব আপনাকে আমি কখন অনলাইন ক্লাস নিব। ওকে, ওকে স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম থ্যাংক ইউ স্যার। ভেরি মাচ। আমার আজকের ক্লাস এখানে শেষ। আমি এই সপ্তাহে আরো 2টো অনলাইন ক্লাস নিব ডেফিনেটলি। ওকে স্যার। ওকে, স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আপনাদের কথা আমি আসছে শুনছি কেন? স্যার আমার কোশ্চেনটা হ্যাঁ বলেন। মিউট করেন। মাহবুব, আপনার কথা আমি মাহবুব ভাই শুনতে পাচ্ছি মিউট না। করেন প্লিজ। অন্যদের স্পিকার গুলো মিউট করেন। স্যার আমার কোশ্চেনটা ছিল যে আমাদের যে এই যে আপনার একটা লেখা বই আমাদের কাছে আছে যে সমাজতত্ত্ব 1 সমাজ হ্যাঁ, বিজ্ঞান ও পরিচিতি, যেটা আপনি এখন পড়াচ্ছেন, তার বাইরে কি আমাদের কোনো বই নিতে হবে? অবশ্যই। এটা তো আপনাদেরকে একটা গাইডলাইন হিসেবে স্টাডি গাইড হিসেবে পড়ানো হচ্ছে। ইট ইজ নট নেসেসারি যে এটা থেকে প্রশ্ন করলে এটা থেকে প্রশ্ন আসবে। এটা একটা স্টাডি গাইড হিসেবে পড়ানো হচ্ছে, বাট নট নেসেসারি অনার্স লেভেলে কখনো কোনো বই পড়ানো হয় না। আপনাদেরকে একটা গাইড এবং একটা গাইডলাইন দেওয়ার জন্য এটা পড়ানো হচ্ছে। আচ্ছা স্যার, তাহলে আপনি কি কোনো রেফারেন্স দিবেন যে ওই বইটা আমরা কিনবো নাকি আমরা চিন্তা করবো? আপনাদের লাইব্রেরিতে আমাদের বই আছে অলরেডি। ফিনলের বই আছে। 2 নাম্বার হচ্ছে যে প্রথম দিন থেকে আপনারা যারা ক্লাস করেন নাই, সেখানে অলরেডি বলে দেওয়া হয়েছিল অ্যান্থনি গিডেন্সের সোশিওলজি আর শেফার্ডের সোশিওলজি, 2টা বই আছে। এই 2টা বই ফলো করতে। তবে বই দুটো অনেক মোটা, পার্ট বাই পার্ট। সব যে একই বই থেকে পড়াচ্ছি আমি তা না, কিছু কিছু জিনিস অন্য অন্য জায়গা থেকেও আপনাকে নিয়ে পড়ানো হবে। আচ্ছা বুঝতে পারছি স্যার, ঠিক আছে, তাহলে আমরা ওই বইগুলো কালেক্ট করে নিবো স্যার, তাই তো? ওই বইগুলো আপনারা কালেক্ট করে নিতে পারেন, অনলাইনে পাওয়া যায়, অ্যাভেলেবেল। স্যার যদি কিছু মনে না করেন, আপনি যে টপিকসটা যে বই থেকে পড়াচ্ছেন যদি আমাদের একটু নোট দিয়ে দিতেন, মানে গ্রুপেই লিখে দিতেন, তাহলে দেখা যায় আমরা অনলাইন থেকেও পড়ে নিতে পারতাম, যেহেতু অনেক বই থেকে এগুলো অনেক রকম সবকিছুই পড়ানো। আপনার অনলাইনে আছে, সবকিছুই অনলাইনে আছে। আজকে পড়ানো হয়েছে প্রাইমারি কনসেপ্টস অফ সোশিওলজি। আপনি অনলাইনে গিয়ে প্রাইমারি কনসেপ্টস অফ সোশিওলজি যদি সার্চ দেন, হোয়াট ইজ সোসাইটি, হোয়াট ইজ কমিউনিটি, হোয়াট ইজ ইনস্টিটিউশন, হোয়াট ইজ নর্মস, হোয়াট ইজ ভ্যালুস, বিলিভস, সোশ্যাল গ্রুপ, আর কি কি পড়লাম আমি তো ভুলে গেছি। আচ্ছা, পড়ানো হয়েছিল জি স্যার, হ্যাঁ, এগুলো সবগুলাই আছে অনলাইনে, সবগুলাই পাওয়া যায়। অনলাইনে সবকিছুই আছে। ওকে, জি স্যার। ওকে স্যার। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, আমাদের স্যার 4th ইয়ারে কি বা থিসিস বা মনোগ্রাফ কি থাকবে? আপনাদের 4th ইয়ারে কোনো থিসিস মনোগ্রাফ নাই। আপনাদের আপনাদের ফাইনাল ইয়ারে যে আপনাদের একটা মনোগ্রাফ আছে, টার্ম পেপার বলি আমরা, 100 আচ্ছা। নম্বর। আচ্ছা, আমাদের তো স্যার মানে দ্যাট মিন্স 4th ইয়ারে কি হবে এটা স্যার? না না, ফোর্থ ইয়ারে গিয়ে, 4th সেমিস্টার না, 4th ইয়ার মানে 8th সেমিস্টার। 8th সেমিস্টারে। আর স্যার আমাদের উত্তরপত্রটা কি স্যার মানে বাংলা বা ইংরেজি দুটাতেই লেখা যাবে নাকি শুধু বাংলাতেই? দুটাতেই লেখা যাবে, তবে অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি করা যাবে না। বাংলায় লিখলে পুরোটাই বাংলা, ইংরেজিতে লিখলে পুরোটাই ইংরেজি। আপনাদের প্রশ্ন বাংলা ভার্সন ইংরেজি ভার্সন দুটোই থাকে। আচ্ছা স্যার, আর মনোগ্রাফ যেটা স্যার আমাদের হবে এটা স্যার কত ক্রেডিটের হবে? 3 ক্রেডিট।
ওকে একটা স্যার, কোর্সের সমান। ওকে, থ্যাংক ইউ স্যার। আর কিছু? নো স্যার। স্যার আমার ওকে, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন মাহবুব। স্যার আমাদের হচ্ছে আমরা তো 5th সেমিস্টারে স্যার, আমাদের হচ্ছে সাপ্তাহিক ক্লাস করছে স্যার, হচ্ছে সকালবেলা থেকে স্যার, হচ্ছে মেবি হচ্ছে 9:30 থেকে, সম্ভবত 8:30 থেকে, মানে 8:45 থেকে করছিল। আসলে ওই টাইমটা চেঞ্জ করলে ভালো হইতো না স্যার? বিকাল শিফট করলে ভালো হইতো, দুপুরের পর, আপনাদের 2টার পর। আমি একটু বলি, আপনারা আপনাদের যে কোর্সটা এটা 5th সেমিস্টারে সম্ভবত, তাই না? জি 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 স্যার। আপনাদের 5th সেমিস্টারের কোর্স। ইউজুয়ালি আপনাদের ক্লাসগুলো, যারা আমাদের যে সিস্টেমে এখন চলছে, জুনিয়র সেমিস্টার গুলো মানে গুলো পড়ে সকালবেলা, আর সিনিয়র সেমিস্টার গুলো পড়ে হচ্ছে বিকালবেলা। আপনারা আনফরচুনেটলি 5th সেমিস্টার হওয়াতে আপনাদের ক্লাসটা এই ক্লাসটা সকালে পড়ে গেছে, সকাল 10টায়। জি স্যার। ওকে, যেহেতু আপনাদের জি অ্যালাইড স্যার। কোর্স, আমি ম্যাডামকে বলেছিলাম, আপনাদের যিনি কারিকুলাম কমিটির চেয়ারম্যান, আমাদের প্রো ভাইস চ্যান্সেলর ম্যাডাম, ওনাকে বলেছিলাম যে আমাকে রিলিজ দিতে, নতুন টিচার দেই। তো ম্যাডাম আমাকে জোর করে আপনাদেরকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। না না স্যার, সমস্যা নাই, আপনার ক্লাস আমরা করবো, সমস্যা নেই, আপনি অনেক। এখন এখন প্রবলেমটা হয়ে গেছে এই কারণে, অনলাইন করতে তো সমস্যা নাই, অফলাইনে। আরে কি বলেন, আমরা সকাল 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতাম, সারাদিন ঘুরঘুর করে টরে দেখা যেত বিকালে 3টার সময় আর একটা ক্লাস, 8টায় ক্লাসের পরে জি। যে আবার 3টায় ক্লাস করতো। আপনাদের তো ক্লাস শুরু হবে 2টা থেকে সম্ভবত, না? না 5th স্যার, সেমিস্টার এখন 5th সেমিস্টারে স্যার সকাল থেকে দিছে স্যার, সকাল থেকে 5th সেমিস্টার 8:30। জি স্যার, 8:45, মেবি 8:45 থেকে শুরু করছে। 8:45 কেন, 8টা 9 কেন? স্যার 8টা থেকে, আমি জানি হ্যাঁ, না হয়তো। 8:45 থেকে তো মেহবুব, আমি দেখলাম। আমাদের 8:45-এ কোনো স্লট নাই, 8টা থেকে স্লট শুরু হয়। মাহবুব, আপনি 9টা ভালো থেকে। করে একটু দেখে নিয়েন। 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, মাঝখানে জি 1 জি। ঘন্টা ব্রেক, আবার 2টা থেকে শুরু হয়। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, জি 8:45-এ স্যার। আমাদের কোনো স্লট নাই। ওকে, জি আর স্যার। কিছু? আর কিছু? নো না স্যার। স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ বলেন। হ্যালো স্যার, আমার হচ্ছে ক্লাসের বাইরে একটা কোশ্চেন ছিল, যেটা যেহেতু স্যার আপনি দায়িত্বে আছেন, আমার আমি চিন্তা করেছি আপনাকে বলা উচিত, যে আমাদের আইডি কার্ডটা কখন দেওয়া হবে স্যার? আমার তো 1st সেমিস্টার। আপনাদের আইডি কার্ডের তো দিয়ে দেওয়ার কথা ছিল, এতদিনে দেয়নি ওনারা। না স্যার, আইডি নো কার্ড তো স্যার। দেওয়া হয়নি। আচ্ছা, আপনি নেক্সট শুক্রবারে আমি থাকবো ক্যাম্পাসে। জি স্যার। ওকে স্যার। আপনি আমাকে বলবেন, আমি জিজ্ঞাসা করবো যে কেন আইডি কার্ড দেওয়া হয়নি এখনো। ঠিক ঠিক আছে আছে স্যার, স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক আপনারা ইউ। রোল নাম্বার পেয়েছেন না? জি স্যার, জি হ্যাঁ। স্যার। আইডি নাম্বার পেয়ে গেছেন? জি আচ্ছা, স্যার। আমি কম্পিউটার ডিভিশনের ডিরেক্টরকে জিজ্ঞাসা করবো যে কেন এখনো আমাদের আইডি কার্ড গুলো দেওয়া হয়নি। ঠিক ঠিক আছে আছে, স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকেন থ্যাংক ইউ তাহলে। স্যার। জি স্যার, আপনিও ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। আসসালামু আলাইকুম।